আজ আমরা স্যামুয়েল টেলর কোলরিজের লেখা বিখ্যাত মহাকাব্য দ্য রাইম অব দি এনশিয়েন্ট ম্যারিনারের ভেতরে ডুব দিতে চলেছি। এটা কিন্তু শুধু একটা কবিতা না, এটা আসলে একটা ভুতুড়ে আর মন থেকে মুছে ফেলা যায় না এমন একটা গল্প। গল্পটা হলো প্রকৃতির বিরুদ্ধে করা একটা ছোট্ট ভুল কাজও কি বিশাল আর ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, কারণ পুরো কবিতাটাই কিন্তু এই একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। কিভাবে একটা সামান্য হঠকারী ভুল, শুধু ভুল না, একটা অপরাধ সবকিছু ওলটপালট করে দিতে পারে? চলুন এই নৈতিক দ্বিধার গভীরে যাওয়া যাক। কবিতার শুরুটাই একদম অন্যরকম। ভাবুন তো, এক বিয়েবাড়ির বাইরে ৩ জন অতিথি যাচ্ছেন, আর হঠাৎই এক অদ্ভুত দর্শন বৃদ্ধ নাবিক এসে তাদের একজনের পথ আটকে দাঁড়ায়। তার চোখ দুটো নাকি অস্বাভাবিক রকমের উজ্জ্বল। অতিথি যেতে চাইলেও পারে না। নাবিকের সেই মেসমারাইজিং চাহনিতে সে যেন মন্ত্রমুগ্ধের মতো তার গল্প শুনতে বাধ্য হয়। আর ঠিক এভাবেই সেই প্রাচীন নাবিক তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য গল্পটা বলতে শুরু করে। গল্পটা শুরু হয় এক সুন্দর সকাল দিয়ে, যখন তার জাহাজ অনেক আশা আর আনন্দ নিয়ে বন্দর ছেড়েছিল। কিন্তু কে জানত সেই যাত্রাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠবে। তো যাত্রাটা শুরু হয়েছিল খুব হৈ হৈ করে, রোদ ঝলমলে একটা দিনে। কিন্তু হঠাৎই এক প্রলয়ঙ্করী ঝড় এসে তাদের জাহাজটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল একেবারে দক্ষিণে, মানে অ্যান্টার্কটিকার সেই বরফ শীতল কুয়াশাচ্ছন্ন প্রাণহীন এক জগতে। এই বরফ আর কুয়াশার রাজ্যে যখন নাবিকরা প্রায় সব আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই তাদের পরিত্রাতা হিসেবে হাজির হল একটা অ্যালবাট্রস পাখি। সবার মনে হল যেন ঈশ্বর স্বয়ং তাদের জন্য এই দূতকে পাঠিয়েছেন। তারা পাখিটাকে খুব যত্ন করতে লাগল, কারণ তাদের বিশ্বাস ছিল এই পাখিটাই সৌভাগ্য বয়ে আনবে আর তাদের বরফের এই জেলখানা থেকে মুক্ত করবে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, ঠিক তখনই ঘটল সে অঘটনটা। এমন একটা কাজ যার কোনো ব্যাখ্যা নেই, কোনো কারণ নেই, একটা হিংস্র কাজ যা এক মুহূর্তে সবকিছু বদলে দিল। নাবিক, মানে আমাদের গল্পের কথক, অকপটে স্বীকার করে তার অপরাধ। সে বলে কোনো কারণ ছাড়াই সে তার তীর ধনুক দিয়ে সেই নিরীহ অ্যালবাট্রসটাকে মেরে ফেলে। ভাবা যায়, যে পাখিটা ছিল তাদের সৌভাগ্যের প্রতীক, তাকেই সে হত্যা করল। এটা ছিল প্রকৃতির পবিত্রতার উপর এক ভয়ঙ্কর আঘাত। আর এরপর জাহাজের বাকি নাবিকদের প্রতিক্রিয়াটা ছিল আরও অদ্ভুত। পাখিটা মরার পর যখন বাতাস থেমে গেল, তখন সবাই ম্যারিনারকে দোষ দিতে লাগল। কিন্তু যেই না কুয়াশা কেটে সূর্য উঠল, অমনি তারা মত পাল্টে ফেলল। তখন বলতে লাগল, না না, পাখিটাকে মারা ঠিকই হয়েছে। আর এই কথা বলে তারাও কিন্তু সেই অপরাধের ভাগিদার হয়ে গেল। তার এই ভয়ঙ্কর পাপের শাস্তি হিসেবে বাকি নাবিকরা মৃত পাখিটাকে তার গলায় ঝুলিয়ে দেয়, ঠিক যেন একটা ক্রুশের মতো। এটা ছিল তার অপরাধের এক জীবন্ত প্রতীক, প্রকৃতির বিরুদ্ধে করা পাপের এক শারীরিক বোঝা যা তাকে বয়ে বেড়াতে হবে। আর এখান থেকেই শুরু হলো আসল অতি প্রাকৃত শাস্তির পর্ব। বাতাস এমনভাবে থেমে গেল যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। জাহাজটা একটা পচা প্রাণহীন সমুদ্রে ভূতের মতো আটকে রইল। এই লাইনগুলো বোধহয় পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিকটা তুলে ধরে। চারদিকে অথই জল, কিন্তু এক ফোঁটাও পান করার মতো নয়। ভাবুন তো একবার সেই ভয়ঙ্কর পরিহাসটা। তৃষ্ণায় সবার গলা শুকিয়ে কাঠ, অথচ তারা ভাসছে এক বিশাল লবণাক্ত সমুদ্রের মাঝে। এই অসহায় অবস্থার মধ্যে গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে। হঠাৎ দিগন্তে একটা জাহাজ দেখা যায়, কিন্তু এটা কোনো সাধারণ জাহাজ ছিল না। কোনো বাতাস বা স্রোত ছাড়াই সেটা তাদের দিকে এগিয়ে আসছিল। দেখেই বোঝা যাচ্ছিল এটা কোনো পার্থিব জিনিস নয়। ওই ভুতুরে জাহাজে ছিল দুটো ভয়ঙ্কর সত্তা, একটা কঙ্কালসার মৃত্যু আর তার থেকেও ভয়ঙ্কর মৃত্যুর মধ্যে জীবন নামের এক নারী। তারা জাহাজের নাবিকদের জীবন নিয়ে পাশা খেলতে শুরু করে। খেলায় মৃত্যু বাকি নাবিকদের জীবন জিতে নেয়, কিন্তু মৃত্যুর মধ্যে জীবন জিতে নেয় ম্যারিনারের আত্মাকে, যার মানে তার মৃত্যু হবে না, কিন্তু তাকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে। এরপর যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে। একজন একজন করে জাহাজের ২০০ জন নাবিকই ম্যারিনারের চোখের সামনে মারা গেল। তাদের আত্মাগুলো নাকি এমনভাবে শীষ কেটে বেরিয়ে যাচ্ছিল যেন ম্যারিনারের সেই ক্রসবো থেকে ছোড়া তীর।
আর এটাই ছিল ম্যারিনারের জন্য আসল শাস্তি। সে একা বেঁচে রইল তার ২০০ জন সঙ্গীর লাশের মাঝে, আর সেই লাশগুলোর খোলা চোখ যেন অনন্তকাল ধরে তাকে নীরবে অভিশাপ দিয়ে যাচ্ছিল। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি! এই চরম হতাশা আর একাকিত্বের মধ্যেই কিন্তু গল্পের মোড় ঘুরে যায়। এমন একটা মুহূর্তে যখন মনে হচ্ছিল সব শেষ, ঠিক তখনই ম্যারিনারের অভিশাপ ভাঙতে শুরু করে। সে তার জীবনের একেবারে তলানিতে পৌঁছে যায়। ৭ দিন ৭ রাত সে ওই মৃতদেহগুলোর মাঝে আটকে ছিল। সে মরতেও পারছিল না, আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করার শক্তিও তার ছিল না। তার হৃদয়টা যেন পাথর হয়ে গিয়েছিল। আর তখনই সেই মুক্তির মুহূর্তটা আসে। চাঁদের আলোয় সে জাহাজের পাশে কিছু সামুদ্রিক সাপকে খেলা করতে দেখে। তাদের প্রাণ চাঞ্চল্যে ভরা সৌন্দর্য দেখে হঠাৎই তার মন থেকে একটা ভালোবাসা বেরিয়ে আসে। সে নিজের অজান্তেই মন থেকে তাদের আশীর্বাদ করে। প্রকৃতির প্রতি এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাই তাকে বাঁচিয়ে দেয়। আর তার ফলও পাওয়া গেল সঙ্গে সঙ্গে। যে মুহূর্তে সে ওই জীবগুলোকে আশীর্বাদ করল, ঠিক সেই মুহূর্তে তার গলায় ঝোলানো অপরাধের প্রতীক, সে মৃত অ্যালবাট্রসটা তার গলা থেকে খুলে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। তার পাপের বোঝা যেন হালকা হয়ে গেল। অভিশাপমুক্ত হওয়ার পর ম্যারিনারের দেশে ফেরার যাত্রাটাও কিন্তু স্বাভাবিক ছিল না। সেটাও ছিল নানা রকম অতিপ্রাকৃত আর রহস্যময় ঘটনায় ভরা। এবার অতিপ্রাকৃত শক্তিগুলোই তাকে সাহায্য করতে শুরু করল। মৃত নাবিকদের দেহে স্বর্গীয় আত্মারা এসে ভর করল এবং জাহাজটা চালাতে শুরু করল। বাতাস ছাড়াই অলৌকিকভাবে জাহাজটা চলতে শুরু করল আর নিজের দেশের দিকে এগিয়ে যেতে লাগল। তীরে পৌঁছানোর পর তার সেই ভুতুড়ে জাহাজটা সমুদ্রের গভীরে ডুবে যায় আর তাকে উদ্ধার করা হয়। কিন্তু তার যন্ত্রণা এখানেই শেষ হয় না, বরং এক নতুন ধরনের শাস্তি বা বলা ভালো প্রায়শ্চিত্ত শুরু হয়। প্রায়শ্চিত্ত মানে হল নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে এক দীর্ঘস্থায়ী শাস্তি ভোগ করা। ম্যারিনারের বাকি জীবনটা ঠিক এভাবেই কাটে। তার শাস্তিটাই হয়ে ওঠে তার জীবনের উদ্দেশ্য। তার শাস্তিটা হলো একটা অনন্ত কর্তব্য। মাঝে মাঝেই তার বুকের ভেতর এক অসহ্য যন্ত্রণা ফিরে আসে, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তার গল্পটা এমন কোনো একজনকে বলা যার ওই গল্পটা শোনা খুব দরকার। গল্পটা বলে ফেলার পরে সে সাময়িক শান্তি পায়। আর এটাই তার গল্পের মূল শিক্ষা, যা সে সেই বিয়েবাড়ির অতিথিকে দিয়ে যায়। সে বলে, শ্রেষ্ঠ প্রার্থনা আসলে সেটাই, যখন কেউ ঈশ্বরের সৃষ্টি করা ছোট বড় সমস্ত জীবকে মন থেকে ভালোবাসতে পারে। কারণ ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তার সবকিছুকেই তিনি ভালোবাসেন। গল্পটা শোনার পর সেই অতিথি কিন্তু আর বিয়েবাড়িতে ফিরে যায় না। সে এক নতুন আর গভীর উপলব্ধি নিয়ে বাড়ি ফেরে। সে আগের থেকে হয়তো একটু বেশি দুঃখী, কিন্তু অনেক বেশি জ্ঞানী একজন মানুষ হয়ে ওঠে। তো এই আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়েই শেষ করি। ম্যারিনারের এই যাত্রা তো কখনো শেষ হবে না। তার গল্পটা এমন এক শিক্ষা যা হয়তো আমাদের সবারই জীবনে কোনো না কোনো সময় শোনার প্রয়োজন হতে পারে। কে জানে, হয়তো পরের বার সে এমন কাউকে থামাবে যার এই গল্পটা শোনা সবচেয়ে বেশি দরকার।